একটি এমন নিষ্পাপ মেয়ে যার মৃত্যু 100 বছর আগে হয়ে গেছে, কিন্তু আজও যখন মানুষ তার মমিটি দেখে তখন তাদের মনে হয় সে যেন চোখ খুলছে এবং সরাসরি তাদের দিকেই তাকিয়ে আছে। একটি এমন ব্যক্তি যে কাউকে কিছু না জানিয়েই ঘন জঙ্গলে হারিয়ে গিয়েছিল এবং 27 বছর ধরে কোনো মানুষের সঙ্গে একটি শব্দ বলেনি, এমনকি নিজের জীবন চালানোর জন্য 1000টিরও বেশি চুরি করেছিল। আর একটি এমন ব্যক্তি যার মস্তিষ্কের আইকিউ অ্যালবার্ট আইনস্টাইনের থেকেও বেশি ছিল। সে 3 বছর বয়সেই পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের এমনই 10টি অমীমাংসিত এবং অবাক করে দেওয়া সত্য ঘটনা নিয়ে কথা বলবো। 1920 সালে মাত্র 2 বছরের একটি মেয়ে রোজালিয়া লোম্বার্ডো নিউমোনিয়ার কারণে মারা যায়। রোজালিয়া লোম্বার্ডো ইতালির পারলামো শহরের বাসিন্দা ছিল। তার মা বাবা তাকে এতটাই ভালোবাসতেন যে তার হঠাৎ মৃত্যুর ধাক্কায় তারা ভেঙে পড়েন। তারা চেয়েছিলেন তাদের মেয়েটি যেন সবসময় ঠিক জীবিত অবস্থার মতোই দেখায়। তাই তারা একজন এক্সপার্ট প্রিজার্ভার আলফ্রেদো সালাফিয়াকে ডেকে আনেন। আলফ্রেদো একটি সিক্রেট ফর্মুলা ব্যবহার করে রোজালিয়ার দেহকে এমনভাবে সংরক্ষণ করেন যে আজ 100 বছর পরেও তার মুখ দেখে মনে হয় যেন সে শুধু ঘুমিয়ে আছে। এই কারণেই তাকে স্লিপিং বিউটি বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রোজালিয়ার মুখ এতটাই বাস্তব লাগে যে মাঝে মাঝে মানুষ মনে করে তার চোখ একটু খুলছে, যেন সে আমাদের দিকে তাকাচ্ছে। এ নিয়ে একটি সিকিউরিটি ক্যামেরার ফুটেজও রয়েছে যেখানে তার চোখ সামান্য খোলা দেখা যায়। কেউ কেউ এটাকে প্যারানর্মাল বলে মনে করে, কিন্তু বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন যে এটি একটি অপটিক্যাল ইলুশনের কারণে হয়। যখন আলো মমির কাচের কফিনে পড়ে তখন মনে হয় তার চোখ খুলছে, কিন্তু বাস্তবে তা নয়। রোজালিয়ার দেহ পালারমোর ক্যাপুচিন ক্যাটাকোম্বসে রাখা রয়েছে, যেখানে আজও মানুষ তাকে দেখতে যায়। 1986 সালে ক্রিস্টোফার থমাস নাইট নামে একজন ব্যক্তি কাউকে কিছু না জানিয়েই সবকিছু ছেড়ে হঠাৎ করে জঙ্গলে চলে যান এবং সেখানে 27 বছর একা বসবাস করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থ পন্ড নামের একটি জঙ্গলে লুকিয়ে থাকতেন। তিনি রেডিও, টিভি, ফোন সবকিছু থেকে দূরে শুধুমাত্র প্রকৃতির সাথেই একা ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নাইট কখনো শিকার বা মাছ ধরতেন না, বরং তিনি চুরি করে বেঁচে থাকতেন। তবে তিনি কখনো কারো বাড়িতে ঢুকে চুরি করেননি, বরং মানুষের বাড়ির পিছনের দিক থেকে চুপচাপ ক্যান ফুড, ব্যাটারি, গ্যাস ক্যানিস্টার বা স্লিপিং ব্যাগ চুরি করতেন। 27 বছরে তিনি 1000-এরও বেশি চুরি করেছেন, কিন্তু কখনো কাউকে সরাসরি ক্ষতি করেননি। মানুষ তাকে নর্থ পন্ড হারমিট বলতে শুরু করেন, কারণ মানুষের বাড়ি থেকে ছোটখাটো জিনিস হারিয়ে যেত এবং তিনি এক ধরনের ছায়া হয়ে গিয়েছিলেন যাকে কেউ ঠিকমতো দেখেওনি। 2013 সালে অবশেষে পুলিশ তাকে ধরে ফেলে যখন তিনি একটি সামার ক্যাম্প থেকে খাবার চুরি করার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের পর তিনি স্বীকার করেন যে 27 বছর ধরে তিনি কোনো মানুষের সাথে কথা বলেননি, না পরিবার, না বন্ধু, না অন্য কেউ। নাইট বলেন, আমি পৃথিবীর উপর রাগান্বিত ছিলাম না, আমি শুধু একা থাকতে চেয়েছিলাম। এসএস এডমুন্ড ফিটজেরাল্ড 729 ফুট লম্বা একটি কার্গো জাহাজ ছিল যা তার আকার ও শক্তির জন্য বিখ্যাত ছিল। এটি মূলত আয়রন অর ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। 10 নভেম্বর 1975 সালের রাতে এই জাহাজটি লেক সুপ্রিয়র দিয়ে 26,000 টন আয়রন অর নিয়ে ডেট্রয়েটের দিকে যাচ্ছিল। জাহাজটির কমান্ডে ছিলেন ক্যাপ্টেন আর্নেস্ট। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু সেদিন রাতে একটি ভয়ঙ্কর ঝড় লেক সুপ্রিয়রের তাণ্ডব চালায়। 35 ফুট পর্যন্ত উঁচু ঢেউ এবং 80 কিমি ঘন্টার বেশি গতিতে বাতাস বইতে থাকে, যার ফলে দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায়। একই রুটে আরেকটি জাহাজ আর্থার এম অ্যান্ডারসন রেডিও যোগাযোগ রাখছিল। ক্যাপ্টেন আর্নেস্ট জানান যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই জাহাজটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, কোনো SOS কল ছাড়াই। পরের দিন কোস্টগার্ড অনুসন্ধান শুরু করেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি, না কোনো বেঁচে থাকা মানুষ, না মৃতদেহ। কয়েকদিন পর জাহাজের লাইফ র্যাফট পাওয়া যায় এবং পরে 530 ফুট গভীরে জাহাজটির ভাঙা অংশ পাওয়া যায়। জাহাজে থাকা 29 জনের কোনো মৃতদেহই পাওয়া যায়নি। সবচেয়ে বড় রহস্য হলো এত বড় এবং উন্নত জাহাজ কিভাবে কোনো সতর্কতা ছাড়াই ডুবে গেল। অনেক থিওরি দেওয়া হলেও আজ পর্যন্ত কোনোটি নিশ্চিত হয়নি। দক্ষিণ কোরিয়ার কিম উং ইয়ংকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন হিসাবে ধরা হয়। তার আইকিউ প্রায় 210 বলে মনে করা হয়, যেখানে অ্যালবার্ট আইনস্টাইনের আইকিউ ছিল প্রায় 190।
এবং স্টিফেন হকিংসের প্রায় 160। কিম উং ইয়ং একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্বোচ্চ আইকিউধারী হিসাবে ঘোষিত হন। তার জন্ম হয় 1962 সালে। আশ্চর্যের বিষয় হলো তিনি মাত্র 6 মাস বয়সে কথা বলা শুরু করেন এবং 1 বছরের মধ্যেই কোরিয়ান, জাপানি, জার্মান ও ইংরেজি ভাষা শিখে ফেলেন। 3 বছর বয়সে তিনি ক্যালকুলাস সমাধান করে সবাইকে অবাক করে দেন। 8 বছর বয়সে নাসা তাকে আমন্ত্রণ জানায় এবং তিনি সেখানে সরাসরি ইউনিভার্সিটি লেভেলের গবেষণা শুরু করেন। 10 বছর নাসাতে কাজ করার পর 20 বছর বয়সে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সব ছেড়ে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন। সেখানে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন এবং একটি সাধারণ জীবন বেছে নেন। বর্তমানে তিনি একজন প্রফেসর হিসাবে ছাত্রদের পড়াচ্ছেন। মানুষ আশা করেছিল তিনি বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন হবেন, কিন্তু তিনি সাধারণ জীবন বেছে নিয়ে আবার সবাইকে অবাক করে দেন। 1815 সালে ইংল্যান্ডে এলাইজা ফেনিং নামে 20 বছরের একজন গৃহ পরিচালিকা ছিল। তার কাজ ছিল রান্না করা, পরিষ্কার করা এবং বাড়ির কাজকর্ম সামলানো। একদিন সে তার মালিকদের জন্য ডাম্পলিংস তৈরি করেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই সবাই ভয়াবহ বমি ও পেট ব্যথায় আক্রান্ত হয়। এলাইজাও অসুস্থ হয়ে পড়ে, কারণ সে নিজেও সেই খাবার খেয়েছিল। তদন্তে জানা যায় ডাম্পলিংসে বিষ ছিল। পুলিশ এলাইজাকে দায়ী করে, কারণ সে রান্না করেছিল, কিন্তু তার কাছে কোনো বিষ পাওয়া যায়নি এবং কোনো উদ্দেশ্যও ছিল না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সে বিষ দেয় তবে নিজে কেন খাবে? তবুও তাকে দোষী সাব্যস্ত করা হয়। পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও সমাজের দৃষ্টিভঙ্গির কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 26শে জুলাই 1815 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। তার মৃত্যুর পর আজও অনেকে এই ঘটনাকে বিচারিক হত্যাকাণ্ড হিসাবে দেখে। 1938 সালে চীনের এক অধ্যাপক চিপু তেই বায়ান কারাউলা পাহাড়ে প্রত্নতাত্ত্বিকের অভিযান চালান। সেখানে তিনি কিছু গুহা আবিষ্কার করেন, যেখানে 3.5 ফুট উচ্চতার কঙ্কাল পাওয়া যায়। সেখানে আরো কিছু গোলাকার ডিস্ক পাওয়া যায়, যেগুলো মাঝখানে ছিদ্র ছিল গ্রামোফোন রেকর্ডের মতো। ডিস্কগুলোতে অজানা ভাষার স্পাইরাল চিহ্ন ছিল। একজন বিজ্ঞানী ডক্টর সুম উন নেই এগুলো ডিকোড করার চেষ্টা করেন এবং দাবি করেন এগুলো ড্রোপা নামের একটি এলিয়েনের জাতির গল্প বলে, যারা 1000 বছর আগে পৃথিবীতে দুর্ঘটনায় পড়েছিল। যদিও চীনা সরকার এই বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেননি, তবুও ইউএফও গবেষকদের কাছে এটি একটি রহস্যময় প্রমাণ হিসাবে রয়ে গেছে। খ্রিস্টপূর্ব 525 সালে পারস্যের রাজা ক্যাম্বিসিস দ্বিতীয় মিশর আক্রমণের পরিকল্পনা করেন। সেই সময় মিশর ছিল শক্তিশালী সভ্যতা। মিশরীয়রা বিড়ালকে অত্যন্ত পবিত্র মনে করত। ক্যাম্বিসিস এই বিশ্বাসকেই কাজে লাগান। যুদ্ধের সময় পারস্য সেনাদের ঢালে বিড়ালের ছবি আঁকে এবং আসল বিড়াল নিয়ে আসে। এতে মিশরীয় সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা বিড়ালকে আঘাত করতে চায়নি। এই সুযোগে পারস্য জয়লাভ করে। এটি এমন এক যুদ্ধ যেখানে মানসাত্ত্বিক কৌশল অস্ত্রের চেয়েও বেশি কার্যকর ছিল। বন্ধুরা, এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।